সকলকে স্বাগতম নতুন ভিডিওতে। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম কেমিক্যাল কম্পোজিশন অফ ব্রিক্স, এটা হচ্ছে ক্লে ব্রিক্স মেইনলি। সো কোথাও যদি কিছু বলা না থাকে, শুধু ব্রিক বলা থাকে, আমরা বুঝে নেব এটা ক্লে ব্রিক্স, এবং এখানে বার্ন্ড ক্লে ব্রিক্স নিয়ে কথা বলা হচ্ছে। সো আমরা এটা কেমিক্যাল কম্পোজিশন দেখব। সো আমরা ব্রিক বলতেই বুঝবো, ক্লে বলতেই বুঝবো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিলিকা আর একটা হচ্ছে অ্যালুমিনা। মাটির ভিতর এই দুইটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে, সিলিকা অ্যান্ড অ্যালুমিনা। সো আমাদের অবভিয়াসলি ক্লে ব্রিক্সে এই দুইটা জিনিস বেশি থাকবে, এবং সেটাই থাকে। 55% সিলিকা থাকে এবং 30% অ্যালুমিনা থাকে, মানে সিলিকা আর অ্যালুমিনা মিলেই অলমোস্ট 80% জায়গা নেয়। এরপর থাকে আয়রন অক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম। আয়রন অক্সাইড মেইনলি হচ্ছে আমাদের আয়রন মাটিতে থাকে, এবং আমাদের ইট যে লাল কালার দেখায় সেটার মেইন কারণটা হচ্ছে আয়রন। এছাড়া কিছু পরিমাণে ম্যাগনেসিয়া থাকে, লাইম থাকে 1%। বাট অর্গানিক ম্যাটার না থাকাই ভালো, থাকলেও 1%-এর বেশি যেন না থাকে, ঠিক আছে, জৈব বস্তু, কজ সেটা আসলে ভঙ্গুর করে ফেলে। অর্গানিক ম্যাটার না থাকা ভালো, এবং লাইম আবার না থাকলেও হবে না, থাকতে হবে 1% থাকতে হবে। 1%-এর বেশি থাকলেও সমস্যা, লাইম 1%-এর কম থাকলেও সমস্যা। এগুলো নিয়ে আমরা ফার্দার পরের স্লাইডে আলোচনা করি। সো প্রথমে এক এক করে যদি আমরা প্রথমে আসি সিলিকা দেখো 50 to 60%। সো এটা দুইটা কাজ আছে, একটা হচ্ছে কী করে এটা আমাকে মনে রাখতে হবে, দ্বিতীয় জিনিস আমাকে মনে রাখতে হবে এটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে আমাদের কী সমস্যা। সো সিলিকা হচ্ছে মেইন কাজ করে আমাদের ক্র্যাকিং, শ্রিঙ্কিং অ্যান্ড র্যাপিং, এই জিনিসগুলোকে থেকে বাঁচায়। ক্র্যাকিং মানে ফাটল ধরে, শ্রিঙ্কিং মানে হচ্ছে যদি চেপে ছোট হয়ে যায়, আয়তন কমে আসে, তখনও এক ধরনের ক্র্যাকিং ঘটে। র্যাপিং, এই জিনিসগুলো হচ্ছে সিলিকা আমাদের থেকে বাঁচায়। র্যাপিং মানে হচ্ছে মুচড়ে যাওয়া। আর যদি সিলিকা বেশি হয়ে যায়, মানে বালু বালু ভাবটা যদি বেশি হয়ে যায় আমাদের, তখন একটা জিনিস আমরা বুঝবো যে আমাদের ব্রিকের পার্টিকেলগুলো কোহেশন বেড়ে যাবে, মানে হচ্ছে অ্যাডহেশন মানে হচ্ছে যুক্ত হওয়া, কোহেশন বেড়ে যাবে। এর ফলে কি হবে যে পার্টিকেলগুলো দূরে সরে যাবে, অ্যান্ড খুব সহজে ভাঙা যাবে, ব্রিটল হবে, উইক হবে। সো আমাদের বেশি মানে 60%-এরও বেশি যেন সিলিকা না থাকে সেটা দেখতে হবে। আর সিলিকা যদি এই 50%-এর কম হয়ে যায়, তখন ক্র্যাকিং, শ্রিঙ্কিং, র্যাপিং এই জিনিসগুলো দেখা যাবে। সো এই দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সিলিকা কম থাকলে এই জিনিসগুলো হবে, সিলিকা বেশি থাকলে এই জিনিসগুলো হবে। কম থাকলে ক্র্যাকিং, শ্রিঙ্কিং, র্যাপিং, বেশি থাকলে ব্রিটল হয়ে যাবে, উইক হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালুমিনা কত 30%-এর মতো থাকবে, ঠিক আছে। অ্যালুমিনা 30%-এর মতো থাকবে, মেইন ক্লেতে থাকে এরা। সো অ্যালুমিনার কাজ কি, এ আমাকে কী দেয় আসলে? অ্যালুমিনার যে কাজ সেটা হচ্ছে এরা সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। মানে সিমেন্টিং মানে হচ্ছে জোড়া লাগে, এখানে তো আমরা আসলে পোর্টল্যান্ড সিমেন্ট বা কোনো ধরনের সিমেন্ট ব্যবহার করি না। সো এই অ্যালুমিনারটাই আসলে সিমেন্ট হিসেবে জয়েন করে রাখতে সাহায্য করে। আর হচ্ছে এটা আরেকটা জিনিস করে, প্লাস্টিসিটি ধরে রাখে। প্লাস্টিসিটির ফলে আমরা সহজে মোল্ড করতে পারি, মোল্ডের ভিতর দিলে যে কোনো আকারে নিয়ে আসতে পারি। এই জিনিসটা আসলে ফ্যাসিনেট করে অ্যালুমিনা আছে বলেই আমরা সহজে কি বলে ক্লেটাকে মোল্ডের ভিতর নিয়ে ব্রিকের শেপ দিতে পারি। এখন কথা হচ্ছে এটা যদি আমি বেশি দিই কী হবে, এটা মনে রাখা খুব সহজ। সিলিকা কম দিলে যা হইতো, অ্যালুমিনিয়া বেশি দিলে তাই হবে। সিলিকা কম দিলে আমরা পড়ছিলাম যে শ্রিঙ্কেজ হবে, ক্র্যাক হবে, র্যাপিং হবে। আর অ্যালুমিনিয়া বেশি দিলে, এক্সেস পরিমাণে দিলে এই শ্রিঙ্কিং, ক্র্যাকিং, র্যাপিং বেড়ে যাবে। সো একটা মনে রাখলেই বাকিগুলো এটাও আমরা মনে রাখতে পারবো। এরপর লাইম নিয়ে কথা বলছিলাম যে লাইম বেশি পরিমাণ লাগে না, 1%, কিন্তু এই 1%-এর কম থাকলেও হবে না, বেশি থাকলেও হবে না আসলে। তাহলে এই অল্প পরিমাণে লাইম কেন লাগতেছে, চুন কেন লাগতেছে? কারণ হচ্ছে এটা আসলে মেইনলি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, প্রভাবক, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। এখন প্রভাবকের কাজ কি? আমরা একটা জিনিস দেখবো যে সিলিকা যদি আমাকে পুড়াইতে হয়, তার ডিকম্পোজিশন করতে হয়, তাহলে 1650 ডিগ্রি সেলসিয়াস লাগে। সো এই 1650 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি করা আমাদের জন্য অনেক কঠিন, মানে অনেক পরিমাণে কাঠ কয়লা পুড়াইতে হবে। কিন্তু আমাদের অল্প পরিমাণে যদি লাইম থাকে, তাহলে এই 1650 ডিগ্রি সেলসিয়াসের কাজটাই 1100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে যায়। ফলে আমার কম কম পরিমাণে কয়লা পুরানো লাগে বা কম পরিমাণে কাঠ পুরানো লাগে, অ্যান্ড আমরা সহজে এই টেম্পারেচার অ্যাচিভ করতে পারি। সো এটা হচ্ছে তার সবচেয়ে বেশি কাজ। আরেকটা যা আছে, ইট এনাবলস সিলিকা টু মেল্ট
সহজে মেল্ট করতে সাহায্য করে অ্যান্ড বাইন্ড দ্য পার্টিকলস। এই জিনিসটা যখন মেল্ট হয়, মেল্ট হলে গলে গেলে এরা হচ্ছে বাইন্ডিং প্রপার্টিটা অনেক বেশি আসে। সো আমরা আসলে তো বাইরে থেকে দেখতে পারি না, আমরা তো একদম শুকনাটা ইউজ করি, তাই না? কিন্তু আসলে যখন এই মাটিগুলোকে আমরা ওই ইটের ভাটায় পুরাই, এগুলো আসলে ইন্টারনালি গলে যায়, গলে আবার শক্ত হয়। দ্যাটস ওয়াই এরা হচ্ছে এত স্ট্রেংথ জেনারেট করতে পারে। এই গেল লাইম। এরপর হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডও খুব অল্প পরিমাণে লাগে। আয়রন অক্সাইডের জন্য এটা হচ্ছে ইম্পার্ট রেড কালার, অ্যান্ড এটাও হচ্ছে কিছুটা ফ্লাক্স হিসেবে কাজ করে। ফ্লাক্স মানে হচ্ছে ক্যাটালিস্ট। এবং অল্প পরিমাণে হচ্ছে ম্যাগনেশিয়া লাগে। আসলে আয়রন অক্সাইড এটা আমরা অ্যাভয়েড করতেও পারি না, আয়রন অক্সাইড ক্লেতে থাকি। ওকে, আর ম্যাগনেশিয়ার এটা লাগে, এটার আসলে কাজও আছে। এটা যদি আমাদের মনে হয় 5% থেকে 8%-এর মতো লাগে, আর এটা 5%-এর মতো থাকে। কিন্তু আমরা একটু দেখি, আয়রন অক্সাইড 8%, ম্যাগনেশিয়া 5%। তাহলে আয়রন অক্সাইড 8% লাগে আর এটা হচ্ছে 5% লাগে। ওকে, এই আর কি। এখন ম্যাগনেশিয়ার কাজ কি? ম্যাগনেশিয়া স্মল পোর্শন লাগে, ইট ডিক্রিজেস শ্রিঙ্কেজ কমায়। ওই আগের কথাই বলছে, এটা কম দিলে শ্রিঙ্কেজ বেড়ে যাবে। অ্যান্ড ইয়েলো টিন্ট, এটা হচ্ছে আয়রন অক্সাইড লাল কালার আনতো, আর এটা কিছুটা ইয়েলো কালার নিয়ে আসে। এটা যদি এক্সেস পরিমাণে নিয়ে আসে তখন ব্রিক ডিকে ঘরে একটু, আমি সহজ কথা, যে কোনো কিছু না পারলে কোনো এক্সেস হলে স্ট্রংনেস কমে যাবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন কথা হচ্ছে যেগুলো আমাদের এগুলো হচ্ছে থাকে। এখন কথা হচ্ছে কোন জিনিসগুলো আমরা চাই না। ঠিক আছে, মজার বিষয়, হার্মফুল ইনগ্রিডিয়েন্টস নিয়ে এখন পড়বো, যে এই জিনিসগুলো আমরা আমাদের ব্রিকের মধ্যে একেবারেই চাই না। এখন হার্মফুল ইনগ্রিডিয়েন্টস কারা? এর মধ্যে আমাদের মেইন কনস্টিটিউয়েন্টসের মধ্যে লাইম ছিল, সেটা নিজে একটা হার্মফুল জিনিস। এটা হার্মফুল হইলেও আমাকে লাগতেছে, মজার বিষয় না? লাইম ব্রিকের জন্য ক্ষতিকর, কিন্তু তাও আমাকে দিতে হচ্ছে। 1% মেনটেন করা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড 1% এই ন্যারো মার্জিনটা মেনটেন করাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কিন্তু সহজে একটু যদি বেশি হয়ে যায় সমস্যা হয়। কী সমস্যা হয়? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, অ্যান্ড এরা রিয়াকশন করে। বেশি পরিমাণে যদি লাইম থাকে তাহলে হচ্ছে এটা রিয়াকশনে চলে যায়, অ্যান্ড রিয়াকশনে গেলে এদের ভলিউম এক্সপ্যান্ড হয়। কী হয়? রিয়াকশনে গেলে যদি লাইম রিয়াকশন করে তখন ভলিউম এক্সপ্যান্ড করে এবং আমাদের ব্রিকের ডিসইন্টিগ্রেশন ঘটে, ব্রিকের শেপ সাইজ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর সো এটা ছিল আমাদের হচ্ছে লাইমের জন্য। সো এর জন্য লাইম ব্যবহারে সতর্ক থাকতে হয়। বেশি লাইম ব্যবহার করলে আমাদের ভলিউম বেড়ে যায়, এক্সপ্যান্ড হয় এবং শেপ মেনটেন করা যায় না। এবার হচ্ছে অ্যালকালি। অ্যালকালি কি? সল্ট অফ সোডিয়াম, অ্যালকালি মানে ক্ষার। সো সোডিয়াম, পটাশিয়াম এদের সল্ট যদি থাকে সেটা আমাদের জন্য বেশ ক্ষতিকর। এরা হচ্ছে ফিউশন ঘটায়, র্যাপিং ঘটায়, টুইস্টিং ঘটায়, অ্যান্ড অ্যালকালি ময়েশ্চার অ্যাবজর্ব করে অ্যাটমসফিয়ার থেকে, ফলে ইফ্লোরেসেন্স দেখা যায়। দেখবো হচ্ছে সাদা সাদা দাগ দেখা যায় ইয়ার সাইড। আমি ইফ্লোরেসেন্স নিয়ে সামনে কথা বলবো, ওখানে ছবি দেখবো যে ইট দেখবে, ইটের একটু সাদা সাদা কেমন কেমন দাগ আছে, এইগুলা হচ্ছে অ্যালকালির জন্য হয়, সল্ট অ্যাটাক। এরপর হার্মফুল ইনগ্রেডিয়েন্টের মধ্যে হচ্ছে পেবলস, মানে এরকম যদি পাথর থাকে সেটা আমাদের জন্য মোটেও ভালো না। পোরাস, অতিরিক্ত যদি ছিদ্র থাকে ইটগুলোর ভিতর, সেটাও আমাদের জন্য ভালো না। এই জিনিসগুলো আর কি। সো আমরা এটা নিয়েও কথা বলবো, পেবলস থাকা ভালো না। তারপর আয়রন পাইরাইডস মানে ফেরাস সালফেট, আমরা ক্লাস 10-এ থাকতে পড়ছি আয়রন পাইরাইডস, ইন্টারেও ছিল, মানে ফেরাস সালফেট। এটা থাকলেও ভালো না। ফেরাস সালফেট থাকলে এটা হচ্ছে ডিসকালার করে এবং ব্ল্যাক স্ল্যাগ তৈরি করে এবং একটা ক্রিস্টালাইজেশন তৈরি করে। ঠিক আছে, ক্রিস্টাল তৈরি হয় এবং ডিসইন্টিগ্রেশন হয়। এটা বেশি থাকা ভালো না। অর্গানিক বেশি থাকা তো ভালোই না। অর্গানিক ম্যাটেরিয়াল বেশি থাকলে ডেনসিটি কমে যায়, উইক ব্রিক তৈরি হয়। সো এই তিনটাও আমাদের ক্ষতিকর। কী কী ক্ষতিকর এখন পর্যন্ত করলাম? লাইম ক্ষতিকর, এখানে যদি আমরা অ্যালকালি ক্ষতিকর, তারপর
পাথর ক্ষতিকর, স্টোনস, গ্রাভেলস, পেবলস এগুলো ক্ষতিকর। তারপর পাইরাইটস ক্ষতিকর, আর হচ্ছে অর্গানিক ম্যাটার্স, এগুলো ক্ষতিকর। সো এগুলো আমরা আমাদের ইয়াতে চাই না, ব্রিকের ভিতর চাই না, কিন্তু এর মধ্যে লাইমটাকে চাই, কিন্তু সেটা 1%-এর বেশি না, লেস দেন। ওকে, 1%-এর কমও না, বেশিও না, 1%, 0.5% এই পর্যন্ত থাকলে ঠিক আছে। আচ্ছা, এরপর এটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট, চুয়েটের পরীক্ষায় অনেকবার আসছে, মানে স্যার পড়ানোর সময় বলছে যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো একটা আদর্শ ইটের বৈশিষ্ট্য কী হবে? খুব সহজ, সব কিছু আদর্শ থাকবে। এটা ইউনিফর্ম কালার হবে, ইউনিফর্ম সাইজ হবে, ইউনিফর্ম কালার হবে, ইউনিফর্ম সাইজ হবে, ইউনিফর্ম শেপ হবে, সব মানে সাইজ কালার শেপ ইউনিফর্ম হবে, সাইজ কালার শেপ এগুলো ইউনিফর্ম হবে। দেন শুড বি সাউন্ড অ্যান্ড কম্প্যাক্ট, সাউন্ড মানে শব্দ না, সাউন্ড মানে হচ্ছে ভালো কন্ডিশনে থাকা, ফ্রি ফ্রম ক্র্যাকস, কোনো ধরনের ফাটল থাকতে পারবে না অবভিয়াসলি। ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি লিমিটের মধ্যে থাকতে হবে, ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আর হচ্ছে আমাদের কি স্ট্রেংথ, এই দুইটা আমাদের লিমিট পড়ছি না কোন গ্রেডের জন্য কি, ওই লিমিটের মধ্যে থাকতে হবে, এবং এই লিমিটের স্পেসিফিকেশনটা বিডিএস বাংলাদেশ স্ট্যান্ডার্ড 2002 এটার মধ্যে দেওয়া আছে। সো এরপর হচ্ছে এটা ডেনসিটি, এটা 6 থেকে 7 পাউন্ড ওজন হইতে হবে, মানে ওয়েট যদি আমরা কেজিতে আনি সেটা 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজির মতো হবে ওয়েট, ঠিক আছে। এবং ডেনসিটি 110 থেকে 120 পাউন্ড পার ফিট স্কোয়ার, এরকম হচ্ছে তার ডেনসিটি থাকতে হবে। সো এই মোটামুটি। তারপর নন ফ্লেমেবল, নন কম্পাসিবল, মানে আগুনে পুড়ে কিছু হবে না, অ্যান্ড সময়ের সাথে পরবর্তীতে এটা ভলিউম এক্সটেন্ড করবে না, সাউন্ড প্রুফ, এটাতে যদি আমি ওয়াল বানাই তাহলে এক রুম থেকে আরেক রুমে শব্দ যাবে না, হ্যাঁ। এবং এর ভিতরে কোনো গ্রাভেল, পেবলস, আদার হার্মফুল ইনগ্রিডিয়েন্টস থাকবে না, আদার হার্মফুল ইনগ্রিডিয়েন্টস কাটা অ্যালকালি, তারপর লাইম, এক্সট্রা লাইম, এগুলো জিনিস থাকবে না, তাই না? সো এগুলো আমরা পড়ছি মোটামুটি। এরপর আমরা যাই সামনে, ল্যাবরেটরি টেস্ট। আমরা ব্রিকের বেশ কিছু টেস্ট করতে পারি এবং করিও সাধারণত। এর মধ্যে আছে হচ্ছে কম্প্রেসিভ অ্যান্ড ক্র্যাশিং টেস্ট, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কম্প্রেসিভ অ্যান্ড ক্র্যাশিং টেস্ট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এই টেস্টটি সবচেয়ে বেশি করা হয় ল্যাবরেটরিতে। এরপর আছে হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট, এটা এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ। তারপর যে ডেনসিটি টেস্ট, সল্ট আছে, স্যালাইনিটি টেস্ট, সাইজ টেস্ট, এগুলো আর কি অত লাগে না, বা এগুলো সহজ। স্যালাইনিটি টেস্ট খুব একটা লাগে না। ডেনসিটি টেস্ট তো হাত দিয়েই করা যায়, একটা জাস্ট ওয়েট মেজারিং মেশিন হইলেই হয়। কতটুকু সল্ট আছে সেটারও টেস্ট স্যালাইনিটি থেকেই হয়, আর এই ফ্লোরেসেন্স চোখে দেখে বলা যায়। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর কম্প্রেসিভ টেস্ট, আর হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট, আর একটা আছে লাস্টে ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টের জন্য কিছু লাগে না, হাত দিয়ে টেস্ট করবো, দেখি ওটা কী কী। সো আগে হচ্ছে কম্প্রেসিভ টেস্ট। কম্প্রেসিভ টেস্ট আমরা হচ্ছে করি ASTM C67 অনুযায়ী। এটা কিছু না, এইটাকে হচ্ছে আমাদের ওই UTM, এই যে এই মেশিনটা ইউনিভার্সাল টেস্টিং মেশিন, কম্প্রেসিভ মেশিনে দিই। কম্প্রেসিভ মেশিনে দিলে এরা ভাঙে। এখান থেকে খুব সহজ মেশিনেই রিডিং দেখে বলে দেওয়া লেখা থাকে যে কতটুকু ইয়ে আছে, কী বলে, এটা স্ট্রেংথ আছে। এটা কোনো ক্যালকুলেশন নেই, কিছু নেই, একদম সহজ। ক্যালকুলেশন বলতে, ক্যালিব্রেশন বলতে একটা জিনিস আছে, ওটা ওখানে দেখা যায় যে আমাদের মেশিনে যে ডাটা দেয় ওটা ঠিক আছে কিনা। মোস্ট অফ দ্য কেস মেশিন নিজেই ঠিক অ্যান্সার দিয়ে দেয়, সো মেশিন থেকে ডিরেক্ট অ্যান্সার পাওয়া যায়। এরপর হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট। ওয়াটার অ্যাবজর্পশন টেস্টের জন্য যেটা করা হয়, প্রথমে SST কন্ডিশনে নেওয়া হয় ওয়াটারগুলোকে। প্রথমে পানি দিয়ে পুরো ফিল করা হয়, তারপর
পুরা ইয়াটাকে কতটুকু এসএসডি মানে হচ্ছে হায়েস্ট যতটুকু পানি নিতে পারবে একটা ব্রিক, সেটা তাকে নিতে দেওয়া হয়। সো ব্রিককে হচ্ছে 24 ঘন্টা পানিতে ভিজায় রাখলে ওর যতটুকু পানি নেওয়ার ক্ষমতা সেটা নিয়ে ফেলে। তারপর ওই ব্রিকটাকে পানি শূন্য করা হয়, একদম ওভেন ড্রাই করা হয়। একদম সব পানি থাকা মানে এসএসডি। এসএসডি হচ্ছে সলিড সারফেস ড্রাই, মানে সারফেস ড্রাই থাকে কিন্তু ভিতরটা পানিতে থাকে। যতটুকু পানি নেওয়া, বাইরে কোনো পানি থাকে না, পুরাটা পানি যতটুকু নেওয়া সম্ভব সেইটুকু নিয়ে ফেলে। এটা হচ্ছে এসএসডি কন্ডিশন। এরপর এটাকে ওডিতে কনভার্ট করা হয় এবং এসএসডিতে একবার ওয়েট নেওয়া হয় কতটুকু ওজন, আর একবার হচ্ছে ওডি মানে হচ্ছে ওভেন ড্রাই, শুকায় ফেলা হয়। শুকায় ফেললে যেটা হয় যে ওর এখন সব পানি চলে গেছে। সো এই দুইটা বিয়োগ করলেই বুঝতে পারি সে কতটুকু পানি নিতে পারছিল। প্রথমে পুরোটা পানিতে ভরায় ফেলা হয়, 24 ঘন্টা ভিজায় রাখে, তারপর ওটাকে ওভেন ড্রাই করে পুরো শুকায় ফেলে। তারপর এই দুইটার ওয়েটের ডিফারেন্স থেকে আমি বলতে পারি যে কতটুকু পানি অ্যাবজর্পশন করছিল। ইফ্লোরেসেন্স ভাই ওইটাই, এই যে এখানে সাদা সাদা যে দাগ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইফ্লোরেসেন্স। ইফ্লোরেসেন্স ইজ এ ক্রিস্টালাইন ডিসপোজিট অফ সল্টস, বিভিন্ন ধরনের সল্ট। কি সল্ট? সোডিয়াম সল্ট হতে পারে, পটাশিয়ামের সল্ট হতে পারে। এটা ব্রিকের সাইডে আসে। তবে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এটা একেবারেই হার্মলেস, কোনো ক্ষতি করে না। সো ইফ্লোরেসেন্স থাকলে যে আমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে বিষয়টা এমন না। সো ইফ্লোরেসেন্স কেমনে চেক করা হয়? 5 জোড়া আমরা নিয়ে আসি, ব্রিক নিয়ে আসি। তারপর একদম ইফ্লোরেসেন্স কিন্তু প্রথমেই তৈরি হয় না, একটা ব্রিক বানানোর পরেই ইফ্লোরেসেন্স থাকে না, কিছুদিন পর দেখা যায়। সো এটা কাইন্ড অফ মরিচার মতো কল্পনা করা যেতে পারে। সো এই জন্য করা হচ্ছে 5 পেয়ার নিয়ে আসা হয়। ধরো 2টা পেয়ার, 5 পেয়ার বাদ দাও, 2 পেয়ার তুমি ইট নিয়ে আসবা। 2টা পেয়ারের ইট, একটা আর 2টা। একটাকে তুমি হচ্ছে পানিতে ডুবায় রাখবা, আর একটাকে কিছু করবা না। একই কোম্পানির ইট হইতে হবে। 24 ঘন্টা ডুবায় রাখার পর, 24 ঘন্টা 7 দিন, 7 দিন ডুবায় রাখার পর যখন তুমি ইটটাকে তুলবা, দেখবা যে যেটা বাইরে ছিল আর যেটা পানিতে ছিল এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আসছে। এখানে কিছু সাদা সাদা রং দেখা যাচ্ছে যেটা পানিতে ছিল, তার মানে ওখানে ইফ্লোরেসেন্স আছে। এটাই ল্যাবরেটরি টেস্ট এবং খুব ইজি টেস্ট এগুলো, ঠিক আছে। তারপর ডেনসিটি টেস্ট। ডেনসিটি টেস্ট এটা নিয়ে কিছু বলার নেই, খুব সহজ টেস্ট, ওয়েট নিয়ে করা যায়। তারপর ডিস্টরশন বা র্যাপিং হয়েছে কিনা, ওকে বেঁকে গেছে কিনা, মোচড়ানো আছে কিনা, খুব সহজ। একটা ইটকে নিবা, একটা সলিড সারফেসে রাখবা। সলিড সারফেসে রাখে যদি দেখো যে কিছুটা মাঝখানে গ্যাপ তৈরি হয়ে আছে, এই যে দেখো এখানে কিছুটা গ্যাপ তৈরি হয়ে আছে, হ্যাঁ এখানে কিছুটা গ্যাপ তৈরি হয়ে আছে, বা এরকমও হইতে পারে, এতটাও হবে না বাট ছবির খাতিরে দেখাচ্ছি, তখন বুঝবা যে এখানে কিছু ডিস্টরশন ঘটছে, র্যাপেজ ঘটছে। এরপর যেটা বলছে ইম্পর্টেন্ট টেস্ট, সেটা হচ্ছে ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টে তুমি যখন কোনো একটা সাইট, অ্যাজ এ ইঞ্জিনিয়ার কোনো একটা সাইট দেখতে যাবা, সো ওখানে তোমাকে প্রথমে হাত দিয়ে কিছু টেস্ট করতে পারো, আঙ্গুল দিয়ে হচ্ছে স্ক্র্যাচ ফালাইতে পারো কিনা সেটা দেখবা, এটাকে বলা হয় নেইল স্ক্র্যাচিং টেস্ট। তারপর হচ্ছে 2টা নিয়ে বাড়ি মারবা, 2টা ব্রিক নিয়ে, যদি দেখো যে সুন্দর মেটালিক শব্দ হচ্ছে তাহলে ভালো। আরেকটা হচ্ছে টি টেস্ট, এটা ইম্পর্টেন্ট। টি টেস্ট কী করা হয়, এরকম 2টা ইট নিবা, নিয়ে একটা টি শেপ রাখবা, টি শেপ রেখে মোটামুটি 6 ফিট ওপর থেকে ফালায় দিবা একটা সলিড সারফেসে। ফালায় দিলে যদি দেখো যে ইট ভেঙে আছে, তাহলে বুঝবা ইটের অত কোয়ালিটি ভালো না। আর যদি দেখো ইট ভাঙে নেই, তাহলে কোয়ালিটি ভালো। মজার বিষয়, আমি অনেকগুলো ইট এরকম টি টেস্ট করছি, একটাও সার্ভাইভ করতে পারে নাই, প্রত্যেকটি ইটই ভেঙে গেছে। যাই হোক, এই মোটামুটি ছিল। এরপরের পার্ট হচ্ছে আমাদের কিভাবে ইটের ম্যানুফ্যাকচার হয়। সো সেই পর্যন্ত ভালো থাকো।